মুভিটি শুরু হয় শীতকালে অ্যান্টার্কটিক মহাসাগরের বরফ শীতল জলরাশিতে। একটি বিশাল জাহাজ জমাট বাঁধা সমুদ্রের মাঝে আটকা পড়ে আছে। ক্যাপ্টেন জাহাজ এবং এর যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য যথাযথ চেষ্টা করছেন, তবে ঠান্ডা ক্রমশ বাড়ছে এবং বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। এমন এক বরফ ঝড় ও অন্ধকার রাতে তারা এক ব্যক্তির সাহায্যের জন্য আর্তচিৎকার শুনতে পায়। ক্যাপ্টেন এবং তার কয়েকজন ক্রু সদস্য তাদের সাহায্য করার জন্য ছুটে যান। লোকটি মরিয়া হয়ে অনুনয় করে বলে, দয়া করে আমাকে এখান থেকে নিয়ে যান অথবা মেরে ফেলুন। আমাকে এভাবে কষ্ট পাওয়ার জন্য ফেলে যাবেন না। তার এই দুর্দশা দেখে ক্যাপ্টেন অভিভূত হন এবং তাকে জাহাজে তুলে নেন। যাই হোক, তিনি যখন এটি করেন ঠিক তখনই একটি দানব জাহাজের দিকে এগিয়ে আসে। দানবটি আসলে সেই লোকটির পিছু নিয়েছিল, যার জন্য সে সাহায্যের জন্য ভিক্ষা করছিল। এই মুহূর্তে দানবটির কেবল ভয়ানক হাত এবং লম্বা সুর দেখানো হয়। আসার সাথে সাথেই এটি জাহাজের ক্রুদের ওপর আক্রমণ শুরু করে। সবাই এর বিরুদ্ধে লড়াই করে, কিন্তু কেউ একে হারাতে পারে না। এমনকি বুলেটেরও এর ওপর কোনো প্রভাব পড়ে না। এটি দেখে এক সৈনিক একটি শক্তিশালী মিনি রকেট জাতীয় বন্দুক দিয়ে সেটিকে আক্রমণ করে, কিন্তু দানবটি এতে মারা যায় না। এটি কেবল জাহাজ থেকে নিচে পড়ে যায়। ক্রোধে উন্মুগ্ধ হয়ে দানবটি তাদের জাহাজকে প্রচন্ড জোরে ঝাঁকাতে শুরু করে। এর ফলে জাহাজের ভেতরে ব্যাপক ক্ষতি হয় এবং সবার জীবন বিপন্ন হয়ে পড়ে। এটি দেখে ক্যাপ্টেন ওপর থেকে দানবটির কাছাকাছি বরফের ওপর প্রচন্ড শক্তি দিয়ে আঘাত করে, যার ফলে চারপাশে বরফ ভেঙে চুরমার হয়ে যায় এবং দানবটি ঠান্ডা বরফ শীতল পানির নিচে চাপা পড়ে। তারা ভেবেছিল দানবটি মারা গেছে, কিন্তু আসলে তা ছিল না। সকাল হলে ক্যাপ্টেন গত রাতে উদ্ধার করা সেই লোকটির কাছে আসেন এবং জিজ্ঞাসা করেন, এই দানবটি কিভাবে তোমার পিছু নিল? এটি শুনে লোকটি তার গল্প বলতে শুরু করে এবং দৃশ্যটি অতীতে ফিরে যায়। আমরা ভিক্টরের শৈশব দেখতে পাই, যখন তার বয়স ছিল 12 বছর। ভিক্টর একজন বিখ্যাত বিজ্ঞানীর ছেলে ছিল এবং তার বাবা চেয়েছিলেন সেও যেন একজন বিজ্ঞানী এবং খুব ভালো একজন ডাক্তার হয়। কঠোর পরিশ্রমের মাধ্যমে, যা ভিক্টর এবং তার বাবা উভয়েরই ছিল, ভিক্টর খুব কম বয়সেই একজন বিজ্ঞানী হয়ে ওঠে। কিন্তু তার সেই বিজ্ঞান কোনো কাজে আসেনি। ভিক্টর যখন বুঝতে পারলো যে সে তার মাকে বাঁচাতে পারেনি, তখন সে তার বাবার ওপর রেগে গিয়ে জিজ্ঞেস করে, এই বিজ্ঞানের কি লাভ, যার কারণে আমরা আমাদের মাকে বাঁচাতে পারলাম না? তার বাবা তাকে বুঝিয়ে বলেন যে কোনো মৃত মানুষকে আবার জীবিত করা আমাদের ক্ষমতার বাইরে। আর এখান থেকেই ভিক্টরের জীবনে একটি নতুন যাত্রা শুরু হয়। সে যে কোনো উপায়ে মৃত মানুষকে বাঁচানোর উপায় খুঁজে বের করতে দৃঢ় প্রতিজ্ঞা হয়ে ওঠে। সে এমন একটি সূত্র বা প্রযুক্তি আবিষ্কার করতে চাইল যা তার বাবাও জানতেন না। এবার দৃশ্যটি বর্তমানে ফিরে আসে, যেখানে পানির নিচে তলিয়ে যাওয়া সেই দানবটি আবার পানি থেকে উঠে আসে। আশ্চর্যজনকভাবে এত ঠান্ডা পানিতে থাকার পরেও তার একটা হাঁচিও আসেনি। এটি দেখানোর পর দৃশ্যটি আবার অতীতে ফিরে যায়, যেখানে ভিক্টর তার গল্প বলা চালিয়ে যাচ্ছিল। ভিক্টর মানুষকে পুনর্জীবিত করার উপায় খুঁজতে তার চিন্তা ভাবনা নিয়ে কাজ করা শুরু করে। এভাবে বছরের পর বছর কেটে যায়। ভিক্টরের বয়স তখন 30 বছর হয়। তখন সে অবশেষে বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষকে পুনর্জীবিত করার একটি উপায় আবিষ্কার করে। সে তার এই পরীক্ষার বিষয়ে আলোচনা করতে বিশিষ্ট ব্যবসায়ীদের একটি সভায় যায়। সেখানে সে সবাইকে দেখায় যে একটি মেশিনের সাহায্যে একটি অর্ধেক মানুষকে জীবিত করেছে। এটি দেখে সেখানে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারা বিশ্বাস করে যে ভিক্টর এভাবে মানুষকে পুনর্জীবিত করে ঈশ্বরকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং নিজেকে ঈশ্বর ভাবছে। তারা ভিক্টরকে গালিগালাজ করতে শুরু করে এবং অবিলম্বে তার পরীক্ষা বন্ধ করতে বলে, কিন্তু ভিক্টর থামেনি এবং তার তৈরি করা সেই মানবাকৃতির জিপটির দিকে একটি বল ছুঁড়ে মারে। জিপটি বলটি ধরে ফেলে এবং এমনকি কথাও বলে। এটি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং ভিক্টরকে অবিলম্বে চলে যেতে বলে। কেউ তার এই গবেষণায় অর্থ বিনিয়োগ করতে রাজি ছিল না। ভিক্টর তার তৈরি করা সেই জিপটিকে যন্ত্রণার মধ্যে ফেলে রেখে সেখান থেকে চলে যায়। কিছু মানুষ তার গবেষণা ও সাফল্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কারণ তারা বিশ্বাস করত যে মানুষ যদি ভিক্টরের এই গবেষণার কথা জানতে পারে তবে কেউ আর মরবে না এবং পৃথিবী মানুষ জনসংখ্যায় অতিরিক্ত পূর্ণ হয়ে যাবে। হতাশ হয়ে ভিক্টর চলে যাওয়ার পর একজন ধনী ব্যবসায়ী তাকে ডেকে পাঠায়। আসল সমস্যা ছিল যে এই ব্যবসায়ীর কাছে প্রচুর টাকা ছিল এবং বিশাল ব্যবসা থাকলেও তার নিজের আয়ু ছিল খুব কম। বছরের পর বছর ধরে সে তার রোগ নিরাময়ের উপায় খুঁজছিল, যেন সে তার জীবনকে দীর্ঘায়িত করতে পারে। এখন ভিক্টরকে দেখে তার পরীক্ষার কথা জানতে পেরে তার মনেও আশার আলো জাগে যে সেও বেঁচে থাকতে পারবে। ব্যবসায়ী ভিক্টরকে বলে, তোমার যত টাকা লাগবে পৃথিবীর যে প্রান্ত থেকেই হোক, যা কিছু প্রয়োজন আমি তোমাকে এনে দেব। তুমি তোমার নিজস্ব ল্যাব তৈরি করো এবং তোমার পরীক্ষা সম্পন্ন করো, যাতে পরে তুমি আমার জীবন বাঁচাতে পারো। ভিক্টর অত্যন্ত আনন্দিত হয়। সে তার ভাই উইলিয়ামের বাড়িতে যায় এই সুসংবাদটি দিতে যে সে নিজের একটি ল্যাব তৈরি করেছে। তার ভাইও তার সাফল্যে আনন্দিত হয়। ভিক্টর উইলিয়ামের স্ত্রী এলিজাবেথের সাথে দেখা করে, যে তাকে বুঝিয়ে বলে যে বিজ্ঞান এবং ঈশ্বরের মধ্যে একটি সূক্ষ্ম রেখা আছে। বিজ্ঞানকে কেবল তোমার পরীক্ষা সম্পন্ন করার জন্য ব্যবহার করো, নিজেকে কখনো ঈশ্বর মনে করো না। ভিক্টর এবার দূরবর্তী একটি জায়গায় চলে যায়,
যেখানে কেউ তার পরীক্ষার খবর পাবে না। সে ধীরে ধীরে একটি প্রাসাদকে তার নিজের দুর্গে পরিণত করে এবং দুটি বড় রূপালী অ্যান্টেনার অর্ডার দেয়। সে জানতো যে একটি পূর্ণাঙ্গ মানুষকে জীবিত করতে প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হবে এবং সে সময় কেউই এত বিদ্যুৎ উৎপাদন করতে পারত না। একটি পূর্ণাঙ্গ মানুষকে জীবিত করার জন্য সে বজ্রপাত ব্যবহার করার পরিকল্পনা করছিল। এই রূপালী অ্যান্টেনাগুলো তৈরি করা হয়েছিল বজ্রপাত ধারণ করে তার পরীক্ষা সম্পূর্ণ করার জন্য, যাতে তার তৈরি করা মানুষটি জীবিত হতে পারে। উইলিয়াম এবং তার স্ত্রী এলিজাবেথ ভিক্টরকে সমর্থন করছিল। তারা তাকে ল্যাবটি সম্পূর্ণ করতে সাহায্য করে। ল্যাবটি তৈরি হওয়ার পর ভিক্টর একটি পূর্ণাঙ্গ মানুষকে জীবিত করার জন্য অসংখ্য পরীক্ষা চালায়, কিন্তু সে ব্যর্থ হয়। তখন এলিজাবেথ তাকে বলে, এভাবে নয়, তুমি একদম শুরু থেকে শুরু করো, নিজের দিকে তাকাও, তুমি নিজে যেমন ঠিক তেমন করে এটিকে তৈরি করো। ভিক্টর এলিজাবেথের কথা বুঝতে পারে এবং নতুন করে তার পরীক্ষা শুরু করে। সে তার নিজের শরীরের অঙ্গভঙ্গির ওপর মনোযোগ দেয় এবং তার তৈরি মানব আকৃতির জীবটিকে সচল করার জন্য সে কঙ্কাল ও পেশিগুলোতে তারের সাহায্যে যুক্ত করে, যাতে এটি হাত পা নাড়াচাড়া করতে পারে এবং হাঁটতে পারে। সে তার তৈরি করা জীবটির পুরো শরীরে তারের সংযোগ দেয় এবং শারীরিক কাঠামো সম্পূর্ণ করার পর ভিক্টরের এখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্থাপন করার প্রয়োজন ছিল, কিন্তু সে সেগুলো কোথায় পাবে? সে সময় যুদ্ধ চলছিল। সে যুদ্ধক্ষেত্র থেকে অসংখ্য মরদেহ সংগ্রহ করে এবং সেই মরদেহগুলো থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করে তার মানবাকৃতির জীবের মধ্যে হুবহু মানুষের মতো করে স্থাপন করে। এই জীবটি তৈরির প্রক্রিয়া ছিল অত্যন্ত ভয়ানক। ভিক্টর সঠিক অঙ্গ খোঁজার জন্য প্রতিটি মৃতদেহ কেটে দেখত। সে একজনের চোখ এবং অন্যজনের নাক এনে জীবটির শরীরে প্রতিস্থাপন করে। অবশেষে সে যখন এই শরীরটি সম্পূর্ণ করে তখন সে এর নাম দেয় ফ্র্যাঙ্কেনস্টাইন। সে হৃৎপিণ্ডকে একটি পাওয়ার মেশিনের সাথে যুক্ত করে, যা বিদ্যুতের মাধ্যমে এটিকে জীবিত করবে। শরীরটি তৈরি করার পর সে কেবল একটি বজ্রপাতের অপেক্ষা করছিল, যখন বজ্রপাত তার রূপালী অ্যান্টেনাগুলোতে আঘাত করবে এবং জীবটিকে জীবিত করবে। একদিন সত্যি সত্যি একটি ঝড় আসে। ভিক্টর ভাবে আজই তার পরীক্ষা সফল হবে এবং ঠিক সেদিনই সেই ব্যবসায়ী যিনি এই পরীক্ষার দায়িত্ব দিয়েছিলেন সেখানে আসেন। ভিক্টর তাকে জিজ্ঞেস করে, দেখুন, আজ পরীক্ষা সফল হতে যাচ্ছে, আপনি আমার কাছে কি চান? আমি আর কি চাইতে পারি? আমি শুধু চাই আমি যখন মারা যাব তখন তুমি এই শরীরের মতো করেই আমাকে আবার বাঁচিয়ে তুলবে, আর যদি তুমি আমাকে আবার বাঁচাতে না পারো তবে আমার হৃৎপিণ্ড ও মস্তিষ্ক এই শরীরের মধ্যে প্রতিস্থাপন করে দেবে। এটি শুনে ভিক্টর বলেন, না, আমি আমার তৈরি শরীরের সাথে আর কোনো কারসাজি করব না। ব্যবসায়ী এতে ক্ষিপ্ত হয়ে ওঠে। তাদের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এই ধস্তাধস্তির এক পর্যায়ে ব্যবসায়ীটি নিচে পড়ে মারা যায়। ঠিক তখনই ভিক্টরের তৈরি টাওয়ারগুলোতে বজ্রপাত আঘাত হানে, কিন্তু তা সত্ত্বেও ভিক্টর বুঝতে পারে যে তার পরীক্ষা ব্যর্থ হয়েছে। মানব আকৃতির ফ্র্যাঙ্কেনস্টাইন জীবিত হয়নি। ভিক্টর এবার সম্পূর্ণ ভেঙে পড়ে। তার বছরের পর বছর ধরে করা কঠোর পরিশ্রম বৃথা গেছে। ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ে। সকালে যখন সে জেগে ওঠে সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। ফ্র্যাঙ্কেনস্টাইন হাঁটতে পারছে। সে তার চোখের সামনে দাঁড়িয়ে ছিল। ব্যান্ডেজে মোড়ানো তার এই সৃষ্টির রূপ দেখে সে ভয় পেয়ে যায়। এর চলাফেরা ছিল অত্যন্ত অদ্ভুত। এটা স্পষ্ট ছিল যে সে কোনো সাধারণ মানুষ নয়। তারের সাথে যুক্ত কোনো জীব এভাবে নড়াচড়া করে, সেও ঠিক এভাবেই নড়াচড়া করছিল। তার শরীরের প্রতিটি অংশ ছিল অন্য কোনো মানুষের। টুকরো টুকরো করে কেটে জোড়া দেওয়া এই জীবটিকে দেখতে অত্যন্ত ভয়াবহ লাগছিল। ভিক্টর নিজেই ফ্র্যাঙ্কেনস্টাইনকে দেখে ভয় পেয়ে যায়। এই কারণে সে তাকে একটি গোপন ঘরে তালাবদ্ধ করে রাখে। ভিক্টর বুঝতে পারে যে এই বিশাল জীবটির মস্তিষ্ক একটি নবজাতক শিশুর মতো। ভিক্টর এখন তাকে কথা বলা শেখাতে শুরু করে। প্রথমে সে নিজের নাম বলে এবং তারপর বলে, আমি ভিক্টর। ফ্র্যাঙ্কেনস্টাইনও এভাবে তার ভয়ানক কণ্ঠে বলে, আমি ভিক্টর। দিন যাওয়ার সাথে সাথে ভিক্টর তাকে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করা শেখাতে থাকে, কিন্তু ভিক্টর একটি জিনিস ভুলে যায়। ফ্র্যাঙ্কেনস্টাইন মানসিকভাবে একটি শিশু এবং তার সাথে শিশুর মতোই আচরণ করা উচিত। কয়েকদিন পর উইলিয়াম তার স্ত্রী এলিজাবেথকে নিয়ে ভিক্টরের সাথে দেখা করতে আসে। তাদের আগমনে ভিক্টর শঙ্কিত হয়ে পড়ে, কারণ ভিক্টর এলিজাবেথের চাচাকে মেরে ফেলেছে। ভিক্টর তখনও এলিজাবেথের সাথে দেখা করেনি। এমন সময় এলিজাবেথ বেসমেন্ট থেকে কিছু শব্দ শুনতে পায়। সে যখন সেখানে যায় তখন তার ফ্র্যাঙ্কেনস্টাইনের সাথে দেখা হয়। সে তাকে দেখে যেমন বিস্মিত হয় তেমনি ভিক্টরের সাফল্যে আনন্দিতও হয়। ফ্র্যাঙ্কেনস্টাইনকে দেখে সে বলে, তুমি কত বড়? ফ্র্যাঙ্কেনস্টাইন তার নাম জিজ্ঞেস করে এবং এলিজাবেথ তাকে নিজের নাম জানায়। এলিজাবেথও ফ্র্যাঙ্কেনস্টাইনকে নানা জিনিস শেখানোর চেষ্টা করে। সে তাকে 3টি নাম শেখায়: পানি, বাতাস এবং আগুন। ভিক্টর যখন লক্ষ্য করে যে ফ্র্যাঙ্কেনস্টাইন তার শেখানো জিনিসগুলো বুঝতে পারছে না, বরং এলিজাবেথের কথা বুঝতে পারছে, কারণ এলিজাবেথ তাকে একটি শিশুর স্তরে গিয়ে জিনিসগুলো বোঝাচ্ছে, তখন ভিক্টর কিছুটা ঈর্ষান্বিত বোধ করে। রাগান্বিত হয়ে সে তার ভাই উইলিয়ামের দিকে ফিরে এবং বলে, এলিজাবেথকে অবিলম্বে এখান থেকে নিয়ে
নিয়ে যেতে। আমি যে জিপটি তৈরি করেছি তা অত্যন্ত বিপজ্জনক। এটি এলিজাবেথের চাচাকে হত্যা করেছে। সে উইলিয়ামকে এলিজাবেথের চাচার লাশ দেখায় এবং বলে, তুমি যদি নিজের এবং তোমার স্ত্রীর জীবনের মূল্য দাও তবে আজই চলে যাও, আর আমিও আমার এই জিপটিকে মেরে ফেলবো। উইলিয়াম ভিক্টরের পরামর্শ মেনে এলিজাবেথকে নিয়ে প্রাসাদ থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর ভিক্টর পুরো প্রাসাদে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়, যার ফলে পুরো প্রাসাদটি বিস্ফোরিত হয় এবং ভিক্টর ছিটকে বাইরে পড়ে যায়। তার পা এত মারাত্মকভাবে জখম হয়েছিল যে তার শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং কেবল কয়েকটি রগ বা শিরার মাধ্যমে শরীরের পেছনের অংশের সাথে আটকে ছিল। ভিক্টরের এই অবস্থা দেখে উইলিয়াম দিশেহারা হয়ে পড়ে এবং তাকেও এলিজাবেথকে সাথে নিয়ে শহরে চলে যায়। এরপর দৃশ্যটি আবার বর্তমানে ফিরে আসে। বর্তমানে দেখানো হয় যে ফ্র্যাঙ্কেনস্টাইন অক্ষত অবস্থায় পানি থেকে উঠে এসেছে এবং প্রতিশোধ নেওয়ার জন্য জাহাজের ভেতরে গিয়ে জাহাজের বিভিন্ন অংশে আগুন ধরাতে শুরু করেছে। ক্যাপ্টেন ফ্র্যাঙ্কেনস্টাইনের মুখোমুখি হন এবং তাকে জিজ্ঞেস করেন, তোমার বাবা ভিক্টর যে গল্প বলেছিল তা কি সত্যি? তুমি কি সত্যি এত বিপজ্জনক যে মানুষকে হত্যা করো? ফ্র্যাঙ্কেনস্টাইন উত্তর দেয়, না, ওটা কেবল অর্ধেক সত্য। আমি কখনো কোনো মানুষকে হত্যা করিনি। হ্যাঁ, আমি স্বীকার করি যে আমি ভিক্টরের উপর রাগান্বিত। সে আমার সাথে যা করেছে তার প্রতিশোধ আমি চাই। সে আমাকে জ্বলন্ত প্রাসাদে ফেলে চলে গিয়েছিল। আমি কোনো মতে বেঁচে বেসমেন্টের রাস্তা দিয়ে পালিয়ে যাই। সে পথটি বনের দিকে চলে গিয়েছিল। সে বলে যে ভিক্টর কখনো ভাবেনি যে আমি মানসিকভাবে একটি শিশু ছিলাম। এই পৃথিবীতে আমি মানসিকভাবে কিভাবে বেঁচেছিলাম, এমনকি পশু পাখিরাও আমাকে দেখে ভয়ে পালিয়ে যেত। আমি খুব একা ছিলাম। বনে শিকারীরা আমাকে দেখলেই আক্রমণ করত, কারণ তারা ভাবতো আমি কোনো অশুভ সত্তা। একইভাবে অন্য এক সময়ে শিকারীরা তাকে দেখে ফেলে এবং সে পালাতে পারে না। তারা তাকে গুলি করে। নিজের জীবন বাঁচাতে সে দৌড়ে একটি বাড়িতে গিয়ে লুকিয়ে থাকে। যখন তার জ্ঞান ফেরে সে দেখে যে তার সমস্ত ক্ষত নিরাময় হয়ে গেছে। ফ্র্যাঙ্কেনস্টাইন বিস্ময়ের সাথে এই সব গল্প বলছিল। সে বলল, আমি আবার সেই বাড়ির ভেতরে তাকালাম। সেখানে অনেক মানুষ ভালোবাসা ও যত্ন সহকারে বাস করছিল। আমি বুঝতে পারলাম যে আমারও এমন একটি পরিবার থাকা উচিত। আমারও এমন মানুষ থাকা উচিত যাদের সাথে আমি কথা বলতে পারি। ফ্র্যাঙ্কেনস্টাইন এক বৃদ্ধকে তার নাতনিকে পড়াতে দেখত এবং সে গোপনে সবকিছু বুঝতে পারত। সে তাদের ভাষা শুনত, শিখত এবং তাদের আচরণ লক্ষ্য করত। ফ্র্যাঙ্কেনস্টাইনের মনে এই পরিবারের একটি অংশ হওয়ার ইচ্ছা জাগে। সে দেখত কিভাবে পরিবারের সদস্যরা তাদের কাজ করত এবং সংসারের যত্ন নিত। সেও তাদের সাহায্য করার জন্য ঘর থেকে বের হতো। সে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মাঝে মাঝে সে বন থেকে কাঠের আটি ভেঙে এনে তাদের জন্য রেখে যেত। আবার কখনো তাদের জন্য হরিণ শিকার করে এনে রাখত। পরিবারটি বুঝতে পারছিল না যে তাদের সাহায্য করছে কে। তখন দাদা বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলতেন, হয়তো ঈশ্বর তাদের সাহায্য করছেন। কিছু সময় কেটে যায় এবং পরিবারটি তাদের বাড়ি ছেড়ে শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু দাদা সেখানেই থেকে যান। জানা যায় যে দাদা অন্ধ ছিলেন, কিন্তু তিনি সবকিছু শুনতে পেতেন এবং তিনি সবসময় জানতেন যে ফ্র্যাঙ্কেনস্টাইন তাদের বাড়িতে বাস করছে। তিনি ফ্র্যাঙ্কেনস্টাইনকে একজন মানুষ হিসেবে গণ্য করতেন এবং এটিও জানতেন যে ফ্র্যাঙ্কেনস্টাইন সবসময় তাকে সাহায্য করার জন্য সেখানে ছিল। তার পরিবার চলে যাওয়ার পর ফ্র্যাঙ্কেনস্টাইন তার সামনে আসে এবং বৃদ্ধ তাকে তার পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণ করেন। ফ্র্যাঙ্কেনস্টাইন যতদিন তার সাথে ছিল তিনি তাকে মানুষের মতো বাঁচতে শিখিয়েছিলেন, তাকে পড়তে এবং মানুষের পক্ষে সম্ভব এমন সব কাজ করতে শিখিয়েছিলেন। একদিন ফ্র্যাঙ্কেনস্টাইন সবকিছু শিখে নেওয়ার পর দাদা তার সাথে কথা বলছিলেন। তিনি তাকে জিজ্ঞেস করেন, তুমি কোথা থেকে এসেছো? ফ্র্যাঙ্কেনস্টাইনের প্রশ্নে স্তব্ধ হয়ে যায়, কারণ তার কাছে কোনো উত্তর ছিল না। দাদা বুঝিয়ে বলেন, তোমার নিশ্চয়ই মনে আছে তুমি শেষ কোথায় ছিলে? ফ্র্যাঙ্কেনস্টাইন উত্তর দেয়, হ্যাঁ, আমার মনে আছে আমি যেই জায়গায় থেকে এসেছি আমি সেখানে যেতে পারবো। দাদা তাকে রাজি করান, সেখানে যাও, তুমি তোমার জীবন সম্পর্কে জানতে পারবে। তার পরামর্শ মেনে ফ্র্যাঙ্কেনস্টাইন সেই ল্যাবে আসে যেখানে ভিক্টর তাকে তৈরি করেছিল। সেখানে সে ভিক্টরের পরীক্ষা নিরীক্ষার সম্পর্কে জানতে পারে এবং এটি জেনে অবাক হয় যে সে জন্মায়নি, বরং তাকে তৈরি করা হয়েছে। সে ভিক্টরের ঠিকানাও পেয়ে যায়। সে ভিক্টরের কাছে গিয়ে তার মতো আরেকটি জীব তৈরি করার অনুরোধ করার সিদ্ধান্ত নেয়, যার সাথে সে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে। নিজের সম্পর্কে জানার পর সে বৃদ্ধকে এই সুখবর দেওয়ার জন্য অবিলম্বে তার কাছে যায়, কিন্তু সেখানে সে যা দেখে তা হলো বৃদ্ধকে নেকড়েরা আক্রমণ করেছে এবং তিনি মৃত্যুর মুখোমুখি। সে সম্পূর্ণ ভেঙে পড়ে। সে দাদাকে বলে, আপনি মরতে পারেন না, এই পৃথিবীতে আপনি আমার একমাত্র সঙ্গী। যখন তারা কথা বলছিল তখন বৃদ্ধের ছেলেরা সেখানে চলে আসে। ফ্র্যাঙ্কেনস্টাইনকে একটি রাক্ষস বা দানব ভেবে ভুল করে এবং পেছন থেকে তাকে গুলি করে। ফ্র্যাঙ্কেনস্টাইন তাদের হাত থেকে বাঁচতে দৌড়ায় এবং লোকেরা তার দিকে এত গুলি ছুড়ছিল যে সে অবশেষে মাটিতে লুটিয়ে পড়ে। তারা ভেবেছিল সে মারা গেছে, কিন্তু সে কেবল অজ্ঞান হয়েছিল। পরদিন তার জ্ঞান ফিরে, কিন্তু ততক্ষণে দাদা আর বেঁচে ছিলেন না। তার সন্তানরা তাকে নিয়ে গিয়েছিল। ফ্র্যাঙ্কেনস্টাইন এখন জানতো তাকে কি করতে হবে। তাকে ভিক্টরের কাছে যেতেই হবে, যার ঠিকানা সে আগেই খুঁজে পেয়েছিল। ভ্রমণ করার সময় সে দেখতে পায় ভিক্টর এবং তার ভাই উইলিয়াম পার্টি করছে। এই ভেবে সে ক্ষিপ্ত হয়ে ওঠে যে সে নিজে কষ্টের জীবন পার করছে আর ভিক্টর ভোগবিলাসী জীবন কাটাচ্ছে। রাগে অন্ধ হয়ে সে ভিক্টরের ওপর আক্রমণ করে এবং ঘোষণা করে,
আমি তোমাকে মেরে ফেলবো। ভিক্টর উত্তর দেয়, আমি চাই তুমি আমাকে মেরে ফেলো। তোমার মতো একটি কুৎসিত জীব তৈরি করার জন্য আমি অনুতপ্ত। তোমার মতো একটা দানবকে বাঁচানোর পর থেকেই আমি অনুশোচনা করছি। ফ্র্যাঙ্কেনস্টাইন তাকে বলে, আমি কোনো দানব নই। কিন্তু ভিক্টর তার কথায় উপেক্ষা করে এবং তাকে গুলি করতে উদ্যত হয়। এলিজাবেথ ফ্র্যাঙ্কেনস্টাইনের সামনে এসে দাঁড়ায় এবং ফ্র্যাঙ্কেনস্টাইনের জন্য আসা বুলেটটি নিজের গায়ে পেতে নেয়। ফ্র্যাঙ্কেনস্টাইন আবারও সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, কারণ দাদা এবং এলিজাবেথই একমাত্র মানুষ ছিলেন যারা তাকে মানুষ বলে গণ্য করতেন। শোকে স্তব্ধ হয়ে সে এলিজাবেথকে তার কোলে তুলে নিয়ে পার্টি ছেড়ে চলে যায়। উইলিয়ামও বাড়িতে তার স্ত্রীর মৃত্যুতে গভীরভাবে আঘাত পায় এবং ভিক্টরকে বলে, তুমি সবকিছু ধ্বংস করে দিয়েছো। যদিও ভিক্টর ক্ষমা চাইতে থাকে, কিন্তু উইলিয়াম তাকে তার বাড়ি থেকে বের করে দেয়। ভিক্টর এখন তার ভাইয়ের জীবন ধ্বংস করার জন্য ফ্র্যাঙ্কেনস্টাইনের উপর প্রচন্ড রেগে যায়। প্রতিশোধ নেওয়ার জন্য সে আবার ফ্র্যাঙ্কেনস্টাইনের পিছু নেয় এবং প্রচন্ড ক্রোধে তার নাক কেটে ফেলে। ভিক্টর ঘোষণা করে, আমি তোমার উপর আমার প্রতিশোধ নেব। ফ্র্যাঙ্কেনস্টাইন উত্তর দেয়, বেশ, তুমি যদি আমার উপর প্রতিশোধ নিতে চাও তবে আমাকে খুঁজে বের করো। এই বলে সে চলে যায় এবং বছরের পর বছর কেটে যায়। বহু বছর ধরে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনকে তাড়া করতে থাকে এবং নিজের সাথে এমন অনেক বোঝা বহন করতে থাকে যা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারত। একদিন ফ্র্যাঙ্কেনস্টাইন নিজেই তার সামনে হাজির হয় এবং বলে, আমাকে মারার জন্য তোমার কাছে কি আছে সেটা আমাকে দাও, আমি নিজেই নিজেকে মেরে ফেলবো। কিন্তু আমি যদি না মরি তবে আমি তোমাকে মেরে ফেলবো। ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের হাতে ডায়নামাইট তুলে দেয়, যার ফলে ফ্র্যাঙ্কেনস্টাইন বিস্ফোরিত হয়, কিন্তু যথারীতি সে মারা যায়নি। কিছু সময় পর সে আবার জীবিত হয়ে ওঠে। তখন থেকেই সে ভিক্টরের পেছনে লেগেছিল, কারণ সে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাকে ভিক্টরকে মারতেই হবে। সে যখন ভিক্টরকে নির্যাতন ও হত্যা করতে যাচ্ছিল তখন ভিক্টর ক্যাপ্টেন এবং তার লোকদের সাহায্যের জন্য ডেকেছিল। এটিই ছিল সিনেমার শুরুতে দেখানো সেই দৃশ্য। বর্তমানে ফ্র্যাঙ্কেনস্টাইন ক্যাপ্টেন এবং ভিক্টরের কাছে এই পুরো গল্পটি বর্ণনা করছিল। সে ভিক্টরকে বলে, আমি কখনোই তোমার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু চাইনি, এমনকি আমি তোমাকে মারতেও চাইনি। শুরুতে আমি শুধু তোমাকে খুঁজে বের করতে চেয়েছিলাম এবং তোমার মতো আরেকটি জীব তৈরি করতে চেয়েছিলাম যার সাথে আমি আমার জীবন কাটাতে পারি। এটি শুনে ভিক্টরের চোখে অশ্রুসিক্ত হয়ে ওঠে এবং সে ফ্র্যাঙ্কেনস্টাইনের কাছে ক্ষমা চেয়ে বলে, আমি তোমাকে বিশ্বাস করিনি, যাকে আমি নিজেই তৈরি করেছি। ভিক্টরের অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক। সে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল, কিন্তু মারা যাওয়ার আগে সে ফ্র্যাঙ্কেনস্টাইনকে বলে, তোমাকে আমার জায়গায় বেঁচে থাকতে হবে এবং তোমাকে আমাকে ক্ষমা করতে হবে। ফ্র্যাঙ্কেনস্টাইন ভিক্টরকে ক্ষমা করে দেয় এবং এই পরিণতি দেখে জাহাজের সবাই কাঁদতে শুরু করে। অবশেষে ফ্র্যাঙ্কেনস্টাইন জাহাজ থেকে নেমে যায় এবং তাদের জাহাজটিকে হিমশৈল বা বরফখণ্ড থেকে মুক্ত করে সাগরের দিকে পাঠিয়ে দেয়। এভাবে ফ্র্যাঙ্কেনস্টাইনের কারণেই সবাই মুক্তি পায়। চলে যাওয়ার সময় সবাই ফ্র্যাঙ্কেনস্টাইনকে হাত নেড়ে বিদায় জানায়। মানুষদের আবার নিজের থেকে দূরে চলে যেতে দেখে ফ্র্যাঙ্কেনস্টাইন গভীরভাবে ব্যথিত বোধ করে, কিন্তু এখন সে এই জীবন একাই কাটানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। মুভিটি এদিকেই তার চূড়ান্ত নিয়তি হিসেবে দেখিয়ে শেষ করে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির কাহিনী। গল্পটি ভালো লাগলে একটা লাইক দাও আর এমন আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।